রে তোর এগুলো এত নরম কেন? আমি বললাম, তুমি ছাড়বে, আমি চিল্লান দেব। তখন সে তার বাম হাত দিয়ে আমার মুখে ধরে ফেলে। আমি তখন আর কোনো শব্দ করতে পারি না এবং তার এক হাত দিয়ে আমার সুন্দর সুন্দর দুইটা জিনিস একদম দলয় করতে লাগলো। আমার খালাতো ভাই আমাকে বড়ইয়ের ভর্তা খাওয়ানোর নাম করে খালি রুমে গিয়ে আমাকে কিভাবে খেললো। আমার বাড়ি নরসিংদী জেলায়, বেলাবর থানা। তো আজকে যে ঘটনাটি বলবো সেটি হলো বড়ইয়ের ভর্তা খাওয়া নিয়ে। আমি জুলহাস ভাইকে অনেক সুন্দর করে আমাদের গাছের বড়ই দিয়ে এবং পাখা তেঁতুল, জালমরিচ এবং আমাদের গাছের কলা সব কিছু মিলিয়ে ছোট গাহিলে পারিয়ে ভর্তা করি এবং সেই ভর্তা তাকে খাওয়াই। আশা করি আপনারা এই গল্পটি আমার শুনবেন। তবে যাহা বলিব সত্য বলিব, সত্য বয়ে মিথ্যা বলিব না। উপর আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের চ্যানেলে আমি আমার এই গল্পটি বলছি। আশা করি সকলেই আমার এই গল্পটি শুনবেন। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার বাড়ি নরসিংদী জেলায়, বেলাবর থানা। আমি একজন সাধারণ পরিবারের মেয়ে। আমার বয়স বর্তমানে 19 বছর। যদিও আমার বয়স 19 হয়েছে, কিন্তু আমার তত জ্ঞান হয়নি, যার কারণে বিভিন্ন জায়গায় আমি ভুল করে ফেলি এবং তার মাসুল আমার পরিবারকে দিতে হয়। এই তো কিছুদিন আগে ছাগল পালতে গিয়ে এক প্রতিবেশী ছেলের সাথে ঝামেলা ঘটে। সেটিও আমার মা বাবা কোনোভাবে ম্যানেজ করে। তো আজকে যে ঘটনাটি বলবো সেটি হলো বড়ইয়ের ভর্তা খাওয়া নিয়ে। বড়ই ভর্তা নিয়ে এত বড় ঘটনা হবে তা জীবনে চিন্তাও করিনি। আমার বাবার নাম মোহাম্মদ ফারুক ইসলাম। সকলেই ফারুক বলে ডাকে। আমরা 5 বোন 4 ভাই। বোনের মধ্যে আমি সবার ছোট, ভাইদের মধ্যে 2 নাম্বার। যার কারণে পরিবার থেকে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি। পরিবারের সবাই আমাকে খুব আদর করে এবং যা চাই কোনোদিনও না করে না। কোনো জিনিস চাইতে দেরি হয় বড় বোন আর বড় ভাই সাথে সাথে নিয়ে আসে। অর্থাৎ আমরা যে গরিব তার প্রভাব পড়ে না। তো আজকের যে ঘটনাটি সেটি আমার খালাতো ভাইকে নিয়ে। আমার খালার বাড়ি আমাদের গ্রামে। সে আমার ছোট খালা, অর্থাৎ আমার মার পরে। আর আমার খালাতো ভাইয়ের নাম জুলহাস মিয়া। সেও মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেছে, এরপর আর লেখাপড়া করেনি। বাজারে একটা দোকান আছে, সেখানেই ব্যবসা করে। কিন্তু যেদিন আমার এই ঘটনাটা ঘটে সেদিন আমাদের বাড়িতে এসেছিল এবং আমি তাকে আমাদের গাছের বড়ই ভর্তা করে খাওয়াইছিলাম। সেও অনেক মজা করে খেয়েছে। আপনারা তো বুঝেনি, আমার 19 বছর বয়স, তার বয়স 25 হবে। তাহলে আমরা দুজনের মধ্যে কেমন সম্পর্ক। এদিকে তার সাথে আমার বিয়ের কথাও হচ্ছে, কিন্তু আমাদের পরিবার কোনোভাবেই রাজি হয় না। আত্মীয়র মাধ্যমে আত্মীয় করবে না, আমার বাবার এক কথা। তো সেই দিন আমি জুলহাস ভাইকে অনেক সুন্দর করে আমাদের গাছের বড়ই দিয়ে এবং পাখা তেঁতুল, জালমরিচ এবং আমাদের গাছের কলা সব কিছু মিলিয়ে ছোট গাহিলে পারিয়ে ভর্তা করি এবং সেই ভর্তা তাকে খাওয়াই। সে তখন বলে, ভর্তাটা অনেক মজাই হয়েছে, কিন্তু বড়িটি একটু কষকষা। বড়িগুলা যদি পাকা থাকতো তাহলে আরো একটু মজা হতো। আমি তখন বলি, ভাই ঠিকই বলেছ, আমাদের গাছের বড়ইয়ে কষ লাগে। বাবাকে বলি কিছু পাখা বড়ই আনার জন্য, কিন্তু আনে না। তখন জুলহাস ভাই বলে, তুই বিকালে আমাদের এখানে আসিস, আমি তোকে কিছু বড়ই কিনে দেবো। কিন্তু বড়ইয়ের নামে জুলহাস ভাই যে আমার সাথে এত বড় বেইমানি করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। তো এক পর্যায়ে যখন আমি বাজারে গেলাম তার দোকানে, অনেক সেজে গুজেই গেলাম। তারপর জুলহাস ভাই আমাকে দেখে একটা সুন্দর হাসি দেয় এবং আমাকে বলে, কি রে, তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, বাজারে যখন এসেছি তোমার খালাতো বোন, সেজে গুজে না আসলে মানুষে কি বলবে। তখন মোটামুটি দুপুরের দিকে, বাজারে এত বেশি মানুষও নেই। তখন আমার খালাতো ভাই দোকানের শাটার লাগিয়ে দেয়। আমি বললাম, কি ব্যাপার, শাটার লাগাচ্ছ কেন? সে বলে, ভাত খাবো। তখন আমি মনে করলাম কোনো তো সমস্যা নেই, সে আমার খালাতো ভাই আর নিজের ভাই, একই কথা। সে খাবে আর আমি বসে দেখব, আর আমাদের বাড়িতে গেলে তো আমিই খাওয়াই। তখন সে দোকানের পিছনে গেল এবং নিয়ে পিছনে একটা চৌকি ছিল, সেখানে গিয়ে দুজনেই বসলাম এবং তার মোবাইলটা বের করলো এবং মোবাইলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখালো। তো কিছুক্ষণ দেখার পর সে মোবাইল থেকে কিছু খারাপ ভিডিও বের করলো, সেগুলো আমাকে দেখালো। আমি বললাম, জুলহাস ভাই, এগুলো কি? এটি তো অশৃঙ্খল ভিডিও, এটি আমাকে দেখাচ্ছ কেন? তখন সে বলে, বুখা, তোর কি এগুলো দেখতে ভাল লাগে না?
তুই কি জানিস সেগুলো করতে অনেক মজা। তো আমি বললাম, যাই হোক, বিয়ের পর তো সবই হবে। তখন সে বলে, এগুলোর জন্য কি বিয়ে করতে হয়? তখন আমি বলি, কেন, বিয়ে ছাড়া কি এগুলো করা যায়? তাহলে তো পেটে বেবি চলে আসবে, নাউজুবিল্লাহ, পরে মান সম্মান নিয়ে টানাটানা শুরু হবে। তখন সে বলে, বর্তমান যুগে এটা কোনো ব্যাপার না, আমার দোকানে বেলুন আছে না, এগুলা কোনো সমস্যা নেই। তখন আমি রাগে কি করব ভাবতে পারছি না। তখন আমি বললাম, জুলহাস ভাই, তোমার আজকে কি হয়েছে? তুমি এরকম উল্টাপাল্টা কথা বলছো কেন? সে বলল, কি রে, উল্টাপাল্টা কোথায় বলছি, ভালো কথাই তো বলছি, তোর কি এগুলো মন চায় না? তখন আমি বললাম, দেখো জুলহাস ভাই, আর কি করো না, বড়ই নিতে এসেছি, বড়ই এনে দাও, এগুলো সব আমি বাড়িতে গিয়ে বলে দেবো। তখন জুলহাস ভাই আমার কাছে এসে বসে আমার শরীরে টাচ করলো এবং আমাকে তার মোবাইলের ভিডিওগুলো আরও দেখাইতে লাগলো। আমি বললাম, ছি ছি ছি, তুমি এত খারাপ, আজকে তোমার আসল চেহারাটা আমি বুঝে গেছি। তখন সে আর কোনো কিছু না বলে সূর্যা আমার দুইটা জিনিস তার দুই হাত দিয়ে চেপে ধরলো। আমি দেখি খুব ব্যথা লাগছে। আর সে বলে, কি রে, তোর এগুলো এত নরম কেন? আমি বললাম, তুমি ছাড়বে, আমি চিল্লাম দেব। তখন সে তার বাম হাত দিয়ে আমার মুখে ধরে ফেলে। আমি তখন আর কোনো শব্দ করতে পারি না এবং তার এক হাত দিয়ে আমার সুন্দর সুন্দর দুইটা জিনিস একদম দলয়মলয় করতে লাগলো এবং আমার পেটে হাতাইতে লাগলো এবং এক পর্যায়ে আমার নাভির মধ্যে সুড়সুড়ি দিতে লাগলো। তখন আমি দেখি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই, সেই ঘটনাটি আপনাদেরকে বলতে এসেছি। আমি একজন পর্দাশীল নারী। একটি ঘটনা আমার খুব মনে পড়ছে। আমি একজন মুসলমান পর্দাশীল নারী। আমার শ্বশুর, আমার স্বামী প্রবাসে, আমার শ্বশুর আমার সাথে কি করলো, সেই ঘটনাটি আপনাদের কাছে বলতে এসেছি। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। গল্পটি বললে আমার কোনো লাভও হবে না, শুধু আমার মনটা একটু হালকা হবে, এই কারণেই আপনাদের কাছে গল্পটি বলছি। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। নিরাপত্তার জন্য আমি গ্রামের নামটি বলছি না। আমার নাম মুসাম্মদ আইরিন আক্তার। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাশ করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সুজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। তো বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশে চলে যাবে। তখন আমি আরও নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম, কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। তারপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকে সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করতো। সবসময় আমারে খুব ভালো লাগতো যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি, তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকমভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে
আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন সেটা আমি লক্ষ্য করছিলাম। তখন আমি বাবাকে বললাম যে বাবা, আপনার খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিন। তখন আমার শ্বশুর বাবা বলল, খাচ্ছি তো বৌমা, যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি সেটাতে তো আমার পেট ভরে যাচ্ছে। বাতি কি শুধু মেন খাবার? এর চেয়ে অনেক খাবার আছে, সেগুলো তো আরো অনেক বেশি মজা, দেখে যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর বলল, কেন, তুমি কি কিছুই বুঝতে পারো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না? তো আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে দেখে মনে হয় আমার স্বামীর থেকে আপনার বয়স কম হবে। আপনি এখনো অনেক যুবকই রয়েছেন। তখন বলল, ঠিকই বলেছ বোমা, আমার সব কিছু এখনো ঠিকই আছে। তাই তো বোমা, তোমাকে এভাবে আমি দেখছি আর দূর থেকে মন ভরে কাঁদছি। তখন বললাম যে বাবা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা বলল, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোমাকে বোঝাচ্ছি। তখন আমি আমার শ্বশুরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করালাম। তারপর আমার শাশুড়িকে খাওয়ালাম, শাশুড়ির ওষুধগুলো খাওয়ালাম। তারপর আমি আমার রুমে গেলাম। রাত 12টার দিকে আমার শ্বশুর আমার ঘরে গেল। ঘরে গিয়ে বসলো এবং বলল, আমি প্রথমে জিজ্ঞেস করলাম, বাবা এত রাত্রে আপনি রুমে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি বলেছিলাম না যে তোমার সাথে কথা আছে। তো ঠিক আছে বাবা, বলেন কি বলবেন। তো এরপর শ্বশুরমশাইয়ের কথা আমাকে বলল। কি বলবো, অনেক শরমের কথা। তো শ্বশুরমশাই আমাকে বলল যে বৌমা, জানো না, আমার এখন যুবক বয়স, আমারও তো মনটা কিছু ছাড়। আর এদিকে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে আর কিছুই দিতে পারে না। তখন আমি বললাম, কি বলেন বাবা, তাহলে আপনাকে আরেকটা বিয়ে করে দেই। তখন বলল, তোমার কথা আমি শুনবো, যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম, হ্যাঁ বাবা, বলেন আপনি কি বলবেন, আমি শুনবো। আপনার কোনো সমস্যা নেই, আপনি কোলাকুলিভাবেই বলেন। কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন, আপনি একটু কোলাকুলিভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বলল তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে যায়। বাবা আমাকে বলল, দেখো বৌমা, অনেকদিন যাবৎ তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না। আর তোমার শাশুড়ি যা সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম, কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে, যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে, এখন আমি কি করব? আর এদিকে তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল হবে আর আমারও কাজ হবে। আমি বললাম, বাবা, আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না, আপনি বাবা বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে, শব্দ করো না, আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে, বাবা এক হাতে আমার মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে তার কাজ করতে থাকে।